জয় হিন্দ স্যার। আমরা প্রথম পার্ট আমাদের এই সেনাবাহিনী প্রশিক্ষণে যে প্রথম পার্টটা আমরা শুরু করছি, আজ থেকে শুরু করছি, ডে 1 বা ডেইলি 1। তো স্যার, আমার একটা কোশ্চেন ছিল, রানিং সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলুন। রানিং সম্বন্ধে প্রাথমিক যদি বলা হয়, রানের 3 রকম ইভেন্ট থাকে। একটা হচ্ছে ম্যারাথন, একটা হচ্ছে মিডল ডিস্টেন্স ইভেন্ট, আর একটা বলা হয় স্প্রিন্ট। এই ম্যারাথনটা আমরা সবাই জানি যে ফুল ম্যারাথন মানে 42 কিলোমিটার, হাফ ম্যারাথন 21 কিলোমিটার, আর মিডল ডিস্টেন্স ইভেন্ট মানে হচ্ছে 800 মিটার, 1500 মিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, এগুলোকে মিডল ডিস্টেন্স ইভেন্ট ধরা হয়। আর একটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট মানে ছোটো যারা প্রাইমারি স্কুলে পড়ে, ছোটো বাচ্চা, ওদের 50 মিটার ধরা হয়। ওর থেকে একটু বেশি যখন হয় তখন হয় 75 মিটার, একটা 100 মিটার, একটা 200 মিটার, একটা 400 মিটার। স্প্রিন্ট মানে ফাস্ট ছুটবে, শর্ট ছুটবে। শর্ট ছোটা মানে হচ্ছে ফাস্ট, ফুল 100% এফোর্ট দিতে হবে, টাইমিংটা কমবে, যতটা পারা যায় টাইমিং কমাতে হবে ওটাতে। ওটা হচ্ছে স্প্রিন্ট। 100 মিটার, 200 মিটার, 400 মিটার বলেছি, 50 মিটার, 75 মিটার। আর মিডল ডিস্টেন্স মানে 800 মিটার, 1500 মিটার বা 1600 মিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, এইগুলোকে মিডল ডিস্টেন্স ধরা হয়। আর ফুল ম্যারাথন হচ্ছে সেটা হচ্ছে 42 কিলোমিটার, হাফ ম্যারাথন 21 কিলোমিটার। এইগুলোর ক্ষেত্রে গতিসীমার একটা ব্যাপার থেকে যায় এবং টেকনিকের কিছু পার্থক্য থেকে যায়। যেমন যদি ফুল ম্যারাথন ছোটে, ফুল ম্যারাথন মানে 42 কিলোমিটার ছোটে, সেক্ষেত্রে গতিটা কিন্তু খুব বাড়ালে হবে না, মিডল ডিস্টেন্স ইভেন্ট থেকে একটু কম থাকবে এবং পাটাকে পুরো ফুল ল্যান্ডিং যেটা বলা হয়, ফুল স্ট্রাইক ফুল স্ট্রাইক যেটা বলা হয়, স্ট্রাইক মানে ফুট যতটা পা ফেলছে এটা পুরো পা ফেলতে হবে, এবং হাফ ম্যারাথনের ক্ষেত্রেও তাই। আর গতিটা কিন্তু বললাম যে মিডল ডিস্টেন্স ইভেন্ট থেকে কম থাকবে। এবার বলি স্প্রিন্টের ক্ষেত্রে গতি কিন্তু খুব ফাস্ট হবে, মানে 100%, যে শেষের দিকে টানবো শেষ বলে কিছু নেই। স্টার্টিং এবং ফিনিশিং দুটোই ইম্পর্টেন্ট, এবং স্টার্টিং থেকেই ফাস্ট, এটা হচ্ছে স্প্রিন্টের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে ফুট ল্যান্ডিংটাও ইম্পর্টেন্ট, খুব বেশি পা ফেললে খুব তাড়াতাড়ি পাটাকে ও তুলতে পারবে না, ওই জন্য স্প্রিন্টটা কিন্তু খুব ফাস্ট এবং ওর জন্য ওর টেকনিকটাও আলাদা। আর মিডল ডিস্টেন্স ইভেন্ট এটা হচ্ছে খুব কঠিন একটা ইভেন্ট, স্প্রিন্টের থেকেও কঠিন, ম্যারাথনের থেকেও কঠিন। এটা মিডল ডিস্টেন্স ইভেন্ট, যেটা বললাম 800 মিটার, 1500 মিটার বা 1600 মিটার, 3 কিলোমিটার এবং 5 কিলোমিটার। রানিং সম্বন্ধে এটা হচ্ছে বেসিক তথ্য। তারপরে আমরা আস্তে আস্তে কোশ্চেন করলে আমরা ডিটেলস আস্তে আস্তে যাব। স্যার, আমার দ্বিতীয় কোশ্চেন ছিল যে মিডল ডিস্টেন্স ইভেন্ট কেন সেনাবাহিনী এবং পুলিশের নিয়োগে রাখা হয়? খুব ডিফিকাল্ট কোশ্চেন। প্রথমত এই জন্যই বলবো যে সেনাবাহিনী বা পুলিশের চাকরি মানে হচ্ছে দৌড়ে যাওয়া। যেমন দৌড়ে যাওয়া বলতে গেলে কতটা দৌড়াতে হবে বলা মুশকিল। যে ম্যারাথন ছুটবে অত স্লো ছুটে তো কভার করতে পারবে না, একটা মিডিয়াম গতি ধরে রাখতে হবে। যদি পুলিশের ক্ষেত্রে ধরা হয়, একটা চোর যখন চুরি করবে সে কিন্তু প্রথম ছুটবে কিন্তু স্প্রিন্টের উপরে, ফার্স্ট ছুটে বেরিয়ে যাবে ওখান থেকে। তারপরে কি করবে তারপরে সে যেন ধরতে না পারে দাঁড়িয়ে যাবে না কিন্তু, বা স্লো করে দেবে না, সে কিন্তু একটা স্টেপ মেনটেন করে ছুটবে যাতে সে অনেকটা দূরে যেন পালিয়ে যেতে পারে। ওই জন্যে পুলিশের ক্ষেত্রে 1600 মিটার ইভেন্টটাকে রাখা হয়, এবং পুলিশের ক্ষেত্রে টাইমিংটাও ওই জন্য কিন্তু ওইরকমই রাখা হয়েছে, 6.5 মিনিট। মেয়েদের খুব একটা দৌড়াতে হয় না, ওই জন্য 4.5, কখনো 4 মিনিট, ওটা ওদের 800 মিটার। আচ্ছা, আর সেনাবাহিনীর ক্ষেত্রে রাখা হয়েছে এই জন্যই কারণ সেনাবাহিনীর ট্রেনিংটা খুব হার্ড। ট্রেনিংটা যেহেতু হার্ড, সেহেতু কার্ডিও প্রচুর স্ট্রং হতে হবে। কার্ডিও মানে শ্বাস ফোলার যে প্রক্রিয়া, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করবে তবে তার কার্ডিও তৈরি হবে। তো ওদের ম্যারাথন রাখা হয়নি বা স্প্রিন্ট রাখা হয়নি এই জন্যই কারণ স্প্রিন্ট যারা ছুটে যায় ওদের কিন্তু এন্ডিউরেন্স তৈরি হয় না। এন্ডিউরেন্স মানে হচ্ছে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা, মাসেল এবং কার্ডিও, দম যেটা বলা হয় পাতি বাংলায়, ওই দুটোর ক্ষমতা তৈরি করতে হবে। ওই দুটো তৈরি হলে তবেই কিন্তু সে আর্মি ট্রেনিংটা করতে পারবে না। আর্মি ট্রেনিংয়ে 2.5 কিলোমিটার থাকে, 9.5 এরকম একটা ডিস্টেন্স থাকে ওদের ঢুকতে হয়, এবং ওই রানিংয়ের ওই গতিটাকে তৈরি করতে গেলে স্ট্রেংথিং করতে হবে। আর স্ট্রেংথিং করলে আর্মিতে আমরা জানি যে 60 কিলোমিটার, 50 কিলোমিটার, 40 কিলোমিটার কাঁধে ঘাড়ে নিয়ে যেতে হয়, হাতে রাইফেল থাকে, অনেক উপরে উঠতে হয়। ম্যারাথন যে ছুটবে সে তো শরীর ঝলঝলে হয়ে যাবে তার। যদি মিডল ডিস্টেন্স ইভেন্ট ছোটে তার শরীরটা তুলনামূলক স্ট্রং হয়ে থাকবে এবং একটা মিডিয়াম গতিকে ধরে রাখতে পারবে সে,
এবং তার শরীরটা স্ট্রং, মানে জয়েন্টগুলো মজবুত হয়ে থাকবে, মাসলগুলো তৈরি হয়ে থাকবে। ম্যারাথনে যে মাসলগুলো পুরো সরে যাচ্ছে, বডিটা পুরো আই ফিগারে চলে আসবে, কিন্তু স্প্রিংয়ের ক্ষেত্রে, মিলিটারি ইভেন্টের ক্ষেত্রে কিন্তু অতটা থাকে না, ভি এবং আই এই দুটোর মাঝখানে থাকে। ওই জন্য আর্মির ট্রেনিং যেহেতু টাফ, সেহেতু ওই যে মিডল ইস্টের ইভেন্টটাকে রাখা হয়। এবং আর্মি রানের ক্ষেত্রে সবাইকে টাইমিংয়ে নেওয়া হয় না, 1600 মিটার দৌড় দেওয়া হয়, কখনো 300 জন, কখনো 400 জন। আমরা এটুকু দেখেছি 2016-তে যে দুর্গাপুর র্যালিতে, বহরমপুরে আরও যে র্যালি, সেখানে দেখেছি 700 ছেড়েছে টেস্টম্যানের রানিং, 2 জনকে নিয়েছে। এপ্রিল মাসের গরম, মানে কতটা কঠিন প্র্যাকটিস করতে হয় মিডল ইস্টের ইভেন্ট। এবং ওই 700 জনের মধ্যে 200 জন নেয়, বা 300 জনের মধ্যে যদি 10 জন নেয়, তাহলে অবশ্যই লড়াই করেই সামনে সারিতে আসতে হবে। এবং তারপরে চিন আপ থাকছে, তারপরে আবার জিগজ্যাগ ব্যালেন্স থাকছে, 9 ফুট ডিচ পেরোতে হচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই মিডল ইস্ট ইভেন্টের রানটাকে তৈরি করতে হবে, তবে কিন্তু ওগুলো আসবে। ওই জন্য সেনাবাহিনী এবং পুলিশের চাকরির ক্ষেত্রে 1600 মিটার ইভেন্ট বা মিডল ইস্ট ইভেন্টটাকে তৈরি করা হয়। আরেকটা বিষয় বলি, যেমন অ্যাথলেটিক্সের ক্ষেত্রে 1500 মিটার ইউজ করা হয়। ওটা 1500 মিটারটাকে প্রথম থেকেই বলা হয়েছে যে মিডল ইস্ট ইভেন্ট। সেনাবাহিনী পুলিশের ক্ষেত্রে 1600 মিটার ধরা হয়। এটা একটা বড় কোশ্চেন থাকে যে ওখানে 1500 মিটার, এখানে 1600 মিটার কেন? ট্র্যাকটাকে ঠিক রাখার জন্য, যে 400 মিটার ট্র্যাক করলে 4×4=16, তাহলে 1600 মিটার হবে। 1500 মিটার করলে এক জায়গায় ফিনিশিং, এক জায়গায় স্টার্টিং হয়ে যাচ্ছে, অসুবিধা হবে। মিডল ইস্ট ইভেন্টের ক্ষেত্রে ওই জন্যই বললাম যে শারীরিক ক্ষমতা যেন কমে না যায় এবং কার্ডিওর ক্ষমতা যেন ঠিক থাকে, তার জন্য কিন্তু মিডল ইস্ট ইভেন্টটাকে রাখা হয়। ব্যাস এটুকু। স্যার, আমার তৃতীয় কোশ্চেন ছিল যে মিডল ডিস্টেন্স ইভেন্ট রানিংয়ের প্র্যাকটিস কত দিনে হয়? মিডল ইস্ট ইভেন্টের প্র্যাকটিস এটুকু বলবো যে সারা বছর কেউ যদি প্র্যাকটিস করে থাকে সবথেকে ভালো। কিন্তু সাধারণত যদি অ্যাজ দ্য রুলস অফ স্পোর্টস এডুকেশন যদি ধরা হয়, তাহলে বলবো যে 2 রকম সেশন মানা হয়, একটা হচ্ছে অফ সিজন, একটা হচ্ছে ইন সিজন। অফ সিজন মানে হচ্ছে রানিং টেকনিকগুলোকে ঠিক করা, জয়েন্টগুলোকে স্ট্রং করা, জয়েন্ট হেলথ বলা হয়, ফ্যাট লেভেলটাকে কমানো, আপার লেভেলটাকে স্ট্রং করা। আপার লেভেল মানে শোল্ডার, আর্মস, চেস্ট এগুলোকে তৈরি করা, কেননা ওগুলো না হলে স্পিড ডেভেলপ হবে না। এবং মাসলগুলোকে তৈরি করা, যতগুলো মাসল আছে। যেমন 2 রকম ইন্ডিওরেন্স হয়, একটা হচ্ছে মাসকুলার ইন্ডিওরেন্স, একটা হচ্ছে কার্ডিও ইন্ডিওরেন্স। কার্ডিও ইন্ডিওরেন্স মানে সে দেখা গেল যখন কার্ডিও চাপ পড়ে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, তখন সে লুজ করে দিচ্ছে পাটাকে, স্পিডটা কমে যাচ্ছে, স্টেপটা ছোটো হয়ে যাচ্ছে, এটা বলে কার্ডিও ইন্ডিওরেন্স, ধরে রাখাটাকে, ওইটাকে তৈরি করতে হয়। আর এটা হচ্ছে মাসকুলার ইন্ডিওরেন্স, এবং ওর সঙ্গে জয়েন্ট রিলেটেড, ওর সঙ্গে এখানে জয়েন্টগুলোর সঙ্গে মাসলের সম্পর্ক আছে, মাসল গ্রুপের সম্পর্ক আছে। কার্ডিও ইন্ডিওরেন্স বললাম, আর একটা বললাম মাসকুলার ইন্ডিওরেন্স, যে দেখা গেল পা ধরে যাচ্ছে, হ্যান্ড সুইং করছে, আর্মস ধরে যাচ্ছে, শোল্ডার ধরে যাচ্ছে, তখন সেইগুলোর ক্ষেত্রে ওটাকে বলা হয় যে মাসকুলার ইন্ডিওরেন্স। এই দুটোকে তৈরি করতে হয়, এই দুটোই তৈরি হবে কিন্তু অফ সিজনে। এবং এর সঙ্গে রানিং টেকনিকটাকে শেখা, রানের গতিটাকে চেনা, যে এই গতিতে আমাকে ছুটতে হবে। এবং আর্মি রানের ক্ষেত্রে কঠিন কেন? অ্যাথলেটিক্সের ক্ষেত্রে 1500 মিটার সহজ, কেননা ওখানে ফাঁকা পাবে, একই রকম গতিতে ছুটতে পারবে এবং ফিনিশিংয়ে সে কিন্তু এফোর্ট দিয়ে শেষ করতে পারবে। কিন্তু আর্মির ক্ষেত্রে কঠিন, কেননা যদি 300 ছেলে ছাড়ে, পেছনে পড়ে গেছে, তাহলে যদি ডান দিকে ছোটে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তাহলে ডান দিক থেকে ওভারটেক করে যেতে হবে, কোনো জায়গায় স্লো করতে হবে, কোনো জায়গায় ফাস্ট করতে হবে, এতে কার্ডিওর চাপটা বেশি পড়ে। ওই জন্য কার্ডিওটাকে বিরাট রকম স্ট্রং করতে হয় মিডল ডিস্টেন্স ইভেন্টের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যেটা বললাম, ফিনিশিংয়ের ক্ষেত্রে ফাস্ট ছুটতে হয়, মানে পুরো এফোর্ট দিতে হয়, 100% এফোর্ট দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ওই জন্যেই যে 2 রকম সেশনকে তৈরি করতে হয়, তার জন্য মিনিমাম 1 বছর টাইম লাগা তো জরুরি। কিন্তু তবুও 7-8 মাসের ট্রেনিং পেলেও মোটামুটি একটা ছেলে তৈরি হয়ে যাবে পাস করার মতো। এখন আর্মিতে 4টি গ্রুপ দিয়েছে, 4টি গ্রুপ ভেবে লাভ নেই, যদি ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ ঢুকতে পারে তাহলে তার মেরিটে চলে আসার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস বলে রাখি, যেটা পরে যদি ভিডিও তৈরি করি তাহলে আমরা কাজে লাগবে, একটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন, আর একটা বলে অ্যানারোবিক। অ্যারোবিক মানে কি? অ্যারোবিক মানে যে তালে তালে যদি শ্বাস নেওয়া হয়, যেমন রানিং যদি হালকা ম্যারাথন ছুটি, তালে তালে শ্বাস নেওয়া হয়, কিন্তু শ্বাসটাকে লক হয় না। কিন্তু যখন ফাস্ট ছুটবো, যখন স্প্রিন্ট ছুটবো, তখন কিন্তু শ্বাসটা ওর রিদমে নেওয়া হয় না, খুব ফাস্ট ছোটা হয়, তার জন্য এনার্জি প্রচুর পরিমাণে বার্ন হয়, শ্বসন প্রক্রিয়া প্রচুর ফাস্ট হয়, ওইটাকে বলা হয় অ্যানারোবিক। একটা বললাম অ্যারোবিক, যেটা ইন প্রেজেন্স অফ অক্সিজেনের উপস্থিতিতে ওটা হচ্ছে, শ্বাস নেওয়া হচ্ছে, শ্বসন প্রক্রিয়া সবসময় এনার্জি বার্ন হচ্ছে আমাদের,
মানে অক্সিজেনের উপস্থিতিতে যে বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে অ্যারোবিক, অক্সিজেনের অনুপস্থিতিতে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন সেটা হচ্ছে অ্যানারোবিক, যেটা স্প্রিন্টের ক্ষেত্রে বেশি দম লাগে, বলে না দম লাগছে, প্রচুর ফুলে গেছে। আর দম কেন লাগে? দম লাগে এই জন্যই যদি লাংসের সংকোচ প্রসারণ কম হয়, যারা স্মোক করে, যাদের চেস্টের মাপ কম আছে, বুকের যে খাঁচা যেটা বলা হয় বাংলা ভাষায়, সেটা যদি কম বেশি থাকে, সংকোচ প্রসারণের জায়গা পাচ্ছে না, তখন সেক্ষেত্রে দমের চাপ লাগতে পারে। এবং যদি শরীরে ফ্যাট থাকবে, ফ্যাট থাকলে তার ভেনগুলো সরু হয়ে যাবে, সরু হলে বেশি পরিমাণে রক্ত সঞ্চালন হবে না, তখন কিন্তু চাপ পড়বে। যদি ফাস্ট হাত খোলা হয়, হাত কি চাইবে তাড়াতাড়ি ব্লাড পৌঁছাক, ফাস্ট হবে সেখানে, আর সেক্ষেত্রে ভেনটা যদি মোটা হয় তাহলে কার্ডিওতে চাপ পড়বে না। এই সব বিষয়গুলো তৈরি করতে গেলে মোটামুটি 6-7 মাস 8 মাস তো লাগবেই। তারপরে যদি কোনো ছেলে 8 মাসের 1 বছরে টানা প্র্যাকটিস করে অবশ্যই ভালো। এইটুকুই বলবো যে একটা শেষে ছেলে তৈরি করতে গেলে অফ সিজন এবং ইন সিজন এই দুটোকেই মেনটেন করতে হবে। ধন্যবাদ স্যার। भारत माता के, भारत माता के, सीएसए हिप हिप, सीएसए हिप हिप, सीएसए हिप हिप।